আসসালামু আলাইকুম। প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির কিছু বেসিক ক্লাস আমরা যেমনটা বলেছিলাম নিব। এরকমই একটি ক্লাসে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল ফাতিন। আপনারা জানেন যে আপনাদের সাথে আমি সাধারণ জ্ঞান বিষয়টি নিয়ে আছি, অর্থাৎ বাংলাদেশ, আন্তর্জাতিক এবং বিজ্ঞান এবং আইসিটি এই রেলিভেন্ট যে প্রশ্নগুলি আসে সেগুলি কিন্তু আপনারা আমার সাথে শিখতে পারবেন এবং এই এক্সক্লুসিভ কোর্সে আমি আপনাদেরকে নতুন করে স্বাগত জানাচ্ছি। বেসিক যে ক্লাসটা শুরুতেই আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এবং একটি স্টেটমেন্ট দেখতে পাচ্ছি যে আলোয় রাশিয়ার ইলেকট্রন নেই সেই আলো আমি বেশি পছন্দ করি। তো এই যে ডায়লগটা বা এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটার সাথে আসলে এখানে যে লোগোটা আছে এই লোগোটার আসলে সম্পর্ক কি, এবং আমরা অনেকেই জানি যে এখানে যে লোগোটাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের লোগো, এবং ইউরোপীয় ইউনিয়নের যে জ্বালানি যে কমিশনার তার স্টেটমেন্ট হচ্ছে এটা। তো এখান থেকে আসলে খুব সহজে আমরা অনুধাবন করতে পারি যে আসলে অ্যান্টি রাশিয়ান একটা স্টেটমেন্ট বা একটা মনোভাব প্রকাশ পাচ্ছে। এইটার কারণ হচ্ছে যে রাশিয়া তার মিত্র যে দেশগুলি আছে বা প্রতিবেশী দেশগুলি আছে তাদের সাথে যখনই তার বনিবনা হয় না, সে খুব সুন্দর করে বিদ্যুৎ, জ্বালানি এই ধরনের যে সাহায্য সেবা তারা প্রোভাইড করে থাকে সেগুলি সুন্দর করে বন্ধ করে দেয়। তো এমনই একটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনার প্রেক্ষিতেই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ সালের একটি প্রশ্ন আসে। প্রশ্নটি আমরা একটু দেখার চেষ্টা করি যে রাশিয়া ন্যাটোতে যোগ দেওয়া ইস্যুতে কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এবং এখানে যে ন্যাটোর কথা বলছি, দেখুন ন্যাটোর লোগোটাও আমি এখানে দিয়ে দিয়েছি এবং এইটাকে আসলে আমরা উল্টোভাবে ওট্যান এইভাবেও ডেকে থাকি। এবং ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেখানে সদস্য রাষ্ট্র আছে ৩২টি। এবং এই যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বলছি, এখানে আসলে ইউরোপের ৩০টি দেশ এবং উত্তর আমেরিকার ২টি দেশ অর্থাৎ আমেরিকা এবং যুক্তরাষ্ট্র আছে। এগুলো নিয়ে আমরা ডিটেলসে পরে কথা বলবো। তো প্রশ্নটাতে যদি আমরা একটু আসি যে ন্যাটোতে যোগ দেওয়া ইস্যুতে কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে, এখন আমরা যদি পরবর্তী স্লাইডগুলোতে যখন ম্যাপ দেখবো তখন কিন্তু বুঝে যাব যে রাশিয়ার সাথে আসলে বর্ডার শেয়ার করে কোন দেশ। এমন একটা দেশ আছে যেটা হচ্ছে আসলে ফিনল্যান্ড। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ফিনল্যান্ড, এই ফিনল্যান্ড এর সাথেই হচ্ছে আমাদের আসলে রাশিয়ার বিদ্যুৎ সরবরাহের একটা চুক্তি ছিল। সেটা হচ্ছে যখনই ফিনল্যান্ড কি করলো যে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আসলে তারা মানসিকভাবে বা এটা ন্যাটোতে যোগ দেওয়ার জন্য তারা যখন জাতিগতভাবে একটা সিদ্ধান্ত নিল, তাদের জরিপে ৭৬% জনগণ যখন বলে যে আমরা ন্যাটোতে যোগ দিতে চাই, তখনই এই ধরনের একটা সিদ্ধান্ত আসে রাশিয়ার পক্ষ থেকে। এবং এটার কারণ হচ্ছে বেসিক্যালি ফিনল্যান্ড যখন দেখলো যে রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনকে আক্রমণ করছে, ঠিক তখনই রাশিয়ার অপর একটি প্রতিবেশী দেশ ফিনল্যান্ড তারা নিজেদের নিরাপত্তা জোরদার করার জন্য এই ন্যাটোর সঙ্গে তারা হাত মেলায়। তো আমরা যদি এইখানে একটা জিনিস দেখি যে দেখেন যে এইখানে ন্যাটোর আমি যে লোগোটা একটু আগে দেখেছি, আবার ইউরোপীয় ইউনিয়নের যে লোগোটা ছিল, এই দুইটাকে এক করে দিয়েছি। এইখান থেকে একটা মজার বিষয় জানার আছে যে এই যে দুটি যে প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন আমি বললাম, একটা কি ন্যাটো এবং আরেকটা হচ্ছে আমার ইউরোপিয়ান ইউনিয়ন, এই দুইটা একসাথে করার কারণ হচ্ছে এই দুইটার সদর দপ্তর বা হেডকোয়ার্টার যেটাকে বলে একই দেশের একই সিটিতে, এবং সেটা হচ্ছে ব্রাসেলসে, বেলজিয়ামের ব্রাসেলসে। সুতরাং এই যে দুটো অর্গানাইজেশন আছে এদের হেডকোয়ার্টার কোথায়? এদের হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলসে। ঠিক আছে? সুতরাং আমি কিন্তু আসলে ছবি দেখে এই যে ভিজুয়ালাইজেশন করার যে ব্যাপারটা, এটাতে আমি সবসময় বেশি গুরুত্ব আরোপ করি, যেটা মানচিত্রের বেলাতেও আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, তো চলেন পরবর্তীতে একটা প্রশ্ন দেখে আসি। আমরা যেহেতু প্রাইমারি শিক্ষক নিবন্ধন প্রস্তুতি এনশিওর করব, শিক্ষক নিবন্ধনের একটা প্রশ্ন দেখে আসি যেখানে বলা হয়েছে যে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান কবে শুরু করে। কিছু তারিখ আছে যেগুলো আমাদের মনে থাকে, যেমন জন্মদিন হতে পারে, বা যেমন ন্যাটোর কথা যে বললাম। আপনারা কি জানেন যে ন্যাটো আসলে কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাটো প্রতিষ্ঠিত হয় হচ্ছে ১৯৪৯ সালের ৪ এপ্রিল। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি এটা কিভাবে মনে রাখলেন? এটা মনে রাখার কারণ হচ্ছে যে আমার চাকরিতে যোগদানের তারিখই হচ্ছে ৪ এপ্রিল। এইজন্য আমি এটা জীবনেও কোনোদিন ভুলবো না। হ্যাঁ? তো এরকম মজার অনেক বিষয় আছে। আমরা অনেকের জন্মদিন মনে রাখতে পারি। তাহলে গুরুত্বপূর্ণ যে তারিখগুলো আছে সেটা আপনাকে যেগুলা সারা জীবনই মনে রাখতে হবে, যেগুলা সারা জীবনই কনস্ট্যান্ট থাকবে। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে ২৪ ফেব্রুয়ারি ২০২২। এইটা আসলে ভোলা যাবে না। ঠিক আছে? সো ২৪ ফেব্রুয়ারি ২০২২ এই যে তারিখটা, এই তারিখে রাশিয়া যখন ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে, এরপরেই আসলে নড়ে চড়ে বসে রাশিয়ার যে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, ফিনল্যান্ড,
বাল্টিক যে দেশগুলো আছে, লিথুনিয়া, হ্যাঁ, এগুলা আমরা একটু পরে ইয়াতে দেখব। তো রাশিয়ার যখন এই যে ইউক্রেনের সাথে এই যুদ্ধের বিষয়টা আসে, তখন আরও একটা কমন প্রশ্ন আসে। এখানে আমি হয়তো রেফারেন্স দিই না, বাট এই প্রশ্নটা আপনি যদি প্রশ্ন ব্যাংক, যে কোনো প্রশ্ন ব্যাংক খুলে দেখেন, আমাদের অল ইন ওয়ান যে জব সলিউশন আছে সেটাও যদি খুলে দেখেন, দেখবেন হাজারবার এই প্রশ্নটা আসছে যে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে কত তারিখে বা কত সালে। তো এটাও আমরা একটু মনে রাখবো যে 18 মার্চ 2014। ঠিক আছে, আগের স্লাইডেও এই অপশনগুলাই ছিল, এখানেও আমি এই অপশনটাই রাখছি। তো এখানে এই অপশনটা ইচ্ছা করেই রাখা হয়েছিল। আগের স্লাইডে দেখেন সবগুলাই 2022, বাট এটাতে 2014 রাখার কারণ হচ্ছে এই তারিখটা আমার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি যখন একটা প্রশ্ন পড়বেন, অবশ্যই অপশনগুলোও একটু যাচাই বাছাই করবেন, অপশনগুলোও একটু স্টাডি করার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে রাশিয়ার এই যে ইউক্রেন আক্রমণ, ক্রিমিয়া উপদ্বীপ দখল, এই দুইটা জিনিস আপনি জেনে গেলেন। ঠিক আছে, নেক্সটে আমরা এখন আসি যে এই যে ম্যাপটা যেটা আছে, এই মানচিত্রটা আমরা একটু দেখার চেষ্টা করব। এই যে ম্যাপটা আছে, এই ম্যাপ থেকে আমরা আসলে বিস্তারিত আরও অনেক ইনফরমেশন পাবো। যেমন এখানে 5টা দেশ আছে, এগুলোকে আমরা নর্ডিক কান্ট্রি বলি। এইখানে আবার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিও আছে। কারণ কোনটা নর্ডিক কান্ট্রি, কোনটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এই জিনিসগুলো আমরা রেগুলার ক্লাসগুলোতে জানবো। এবং এই যে ম্যাপটা আছে, এই ম্যাপে আমি যা ছোট করে বলি, এখানে যে রাশিয়া আছে এবং এই রাশিয়ার সাথে দেখেন খুব ওতপ্রোতভাবে ফিনল্যান্ড প্রায় 1300 কিলোমিটার তারা কি করে, বর্ডার শেয়ার করে। হ্যাঁ, তো এই যে বর্ডার শেয়ার করে, এই জন্যই কিন্তু রাশিয়া যখন দেখলো যে সে তারই বর্ডার শেয়ার করা আরও একটা দেশ ইউক্রেনকে হামলা করতে পারে, ফিনল্যান্ড কিন্তু তখনই নড়ে চড়ে বসে। ঠিক আছে, এবং তখনই সে নিজের নিরাপত্তা জোরদার করার জন্য কি করে, ন্যাটোতে যোগ দেয় বা যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই রকম রাশিয়ার যে এই যে চরিত্র, যে কিছু হইলেই আমি জ্বালানি দিব না, বিদ্যুৎ বন্ধ করে দিব, এইরকম একটা ক্যারেক্টারিস্টিক্স তারা আরও কিছু দেশের সাথে সাম্প্রতিক সময়ে দেখিয়েছে। দুটো দেশের কথা বলবো, সেই দুটো দেশের কথাও আমি এখানে ম্যাপ দিয়েই বুঝাবো। রেগুলার ক্লাসগুলোতে এগুলো আরও ভালোভাবে বুঝবেন। খেয়াল করে দেখেন তো, এই যে রাশিয়ার সাথে 1300 কিলোমিটার কে জানি শেয়ার করছিল, এখানে কে আছে, ফিনল্যান্ড, মনে আছে? ঠিক একইভাবে রাশিয়ার সাথে দেখেন এখানে আরেকটা দেশ আছে ইউক্রেন, এটা আমরা খুব ভালোভাবে জানি, তার সাথে তো যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। তো মজার বিষয় হচ্ছে এইখানে কমলা কালারে আপনি যে বুলগেরিয়া দেখতে পাচ্ছেন আর এখানে যে পোল্যান্ড দেখতে পাচ্ছেন, এই রাশিয়া এই দুইটা দেশে সাম্প্রতিক সময়ে তারা কি করে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এবং এটার কারণ কি? এইটার কারণ হচ্ছে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটার কারণ কি, কেন, অনেক সময় আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে 10 থেকে 20তম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেডের রিটেন কোনো প্রিপারেশন হবে কিনা। তো এই ধরনের পরীক্ষাগুলোতে রিটেন কি আসে, কোনো এমসিকিউ আসে না, এক কথায় উত্তর দেওয়ার মতো অনেক প্রশ্ন আসে। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে রাশিয়া কেন পোল্যান্ড এবং বুলগেরিয়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, আপনি এক কথায় উত্তর দিয়ে দিবেন যে রাশিয়া যখন দেখলো যে এই দুটা দেশ তারাও হচ্ছে কি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হইতে চায় বা তাদের কাছ থেকে জ্বালানি সাহায্য সহায়তা পাওয়ার একটা চেষ্টা তদবির চালায়, এবং তখন তারা যেটা করে, ইচ্ছা করে রাশিয়াকে রুবল, প্রাকৃতিক গ্যাসের যে দাম সেটা রুবলে পরিশোধ করতে চায় না। এই কারণে যেটা হয়, অর্থাৎ আপনাকে যে এইভাবে একটা সিঙ্গেল একটা প্রশ্ন আসতে পারে কোনো এমসিকিউ অপশন ছাড়া, যে কেন বুলগেরিয়া এবং পোল্যান্ডে রাশিয়া হচ্ছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, সহজ উত্তর আপনি সুন্দর করে লিখে দিবেন যে প্রাকৃতিক গ্যাসের মূল্য রুবলে পরিশোধ না করার কারণে। সুতরাং এই যে বিষয়গুলো আছে দেখেন, আমরা ছোট্ট করে অনেক কিন্তু প্রশ্ন জানলাম, অনেক তথ্য কিন্তু জানলাম। এগুলো আরও বিস্তারিত আমরা হচ্ছে ক্লাসে আমরা জানবো, এবং আমাদের সাধারণ জ্ঞানের ক্লাসের সংখ্যাই কিন্তু অনেক বেশি হবে। কারণ এখান থেকে আপনি এমনভাবে প্রিপারেশনটা নিতে পারবেন যে শুধু এমসিকিউ না, এটা রিটেন এবং ভাইবা সব জায়গাতেই আপনি কি, যখন আপনি এত জিনিস জানবেন, ইনফরমেশন জানবেন, এগুলো তখন নিজের ভাষায় লিখতে পারবেন রিটেনে, এবং ভাইবাতে যখন আপনি এত ডিপে গিয়ে ইনফরমেশন দিবেন, আপনার ইনফরমেটিভ ভাইবা হবে, চাকরি পাওয়া ততটাই কি সহজ হয়ে যাবে। সুতরাং আমি আশা করব যে আপনারা আমাদের কোর্সের বিষয়গুলো জানেন। 12 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব, এবং রেগুলার ক্লাস, পেইড ব্যাচের ক্লাসগুলো কিন্তু সেদিন থেকে শুরু হয়ে যাবে। আমরা পরীক্ষা নিব, এবং আমাদের যে ক্লাস পিডিএফ ছাড়াও নেসেসারি যদি কোনো শিট দেওয়া লাগে আমরা সেগুলো দিব। যে কোনো ধরনের সাপোর্ট যদি লাগে, সপ্তাহে 6 থেকে 7 দিনই কিন্তু আমাদের ক্লাস থাকবে। সুতরাং এই এক্সক্লুসিভ ক্লাসে বা এই ব্যাচে আপনারা ভর্তি হয়ে যাবেন। ভর্তির জন্য যাবতীয় যা তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন। তো সবাইকে আজকের জন্য শুভকামনা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।